চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি ইর্তিফা রহমান। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কন্টেইনার টার্মিনাল এনসিটির দায়িত্ব পাচ্ছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। দীর্ঘ ১৭ বছর পর শেষ হচ্ছে সাইফ পাওয়ার টেকের পরিচালনার অধ্যায়। সরাসরি ক্রয় পদ্ধতি ডিপিএম এর আওতায় টার্মিনালটির পরিচালনার কথা জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন একে আজাদ। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল সংক্ষেপে এনসিটি 4টি কন্টেইনার টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ এই টার্মিনাল প্রতি বছর পরিচালনা করে প্রায় ১৩ লাখটি ইউএস কন্টেইনার, আয় করে হাজার কোটি টাকার রাজস্ব। ২০০৭ সাল থেকে বেসরকারি অপারেটর সাইফ পাওয়ার টেক লিমিটেড পরিচালনা করছিল এই টার্মিনাল। তবে তাদের ১৭ বছরের কার্যক্রম শেষ হচ্ছে আজ। কাল থেকে এনসিটি পরিচালনা করবে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। প্রথমে সিদ্ধান্ত ছিল টার্মিনাল পরিচালনার দায়িত্ব নেবে বাংলাদেশ নৌবাহিনী, কিন্তু আইনি বাধ্যবাধকতার কারণে সেই দায়িত্ব পেয়েছে নৌবাহিনীর অধীনস্থ ড্রাই ডক। এনসিটি পরিচালনার ব্যাপারে আমরা সরকারি সিদ্ধান্ত পেয়েছি। এটা চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের সাথে আমরা ডিপিএম করব। এটা 6 মাস বা পরবর্তী ঠিকাদার নিয়োগ না হওয়া পর্যন্ত, পরবর্তী অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত, যেটা আগে ঘটে। সেই হিসাবে আমাদের টিম রেডি আছে, আমাদের টিম কাজ করে যাচ্ছে বিভিন্ন ইকুইপমেন্টের জন্য, জনবলের জন্য, সফটওয়্যারের জন্য, সবগুলোর জন্য আলাদা আলাদা আমাদের টিম করা আছে। দে আর ওয়ার্কিং। বন্দর ব্যবহারকারীরা বলছেন ব্যবস্থাপনা হঠাৎ বদলালেও যেন কন্টেইনার চলাচলে কোনো বিঘ্ন না ঘটে এবং সময় ও ব্যয় যেন না বাড়ে, সেদিকেই দৃষ্টি রাখা দরকার। আমরা চাই আমাদের যে জাহাজের গড় টার্নআউট টাইম সেটা যেন আগের চেয়ে আরও দ্রুত সম্পন্ন হয়। আমাদের আমদানি পণ্যজাত কন্টেইনারগুলো যেন দ্রুত সংরক্ষণ করে, রপ্তানিজাত পণ্য কন্টেইনারগুলো যেন জাহাজীকরণ করে দ্রুত জাহাজকে যেন ত্যাগ করার যে সকল আনুষ্ঠানিকতা আছে, যে সকল ব্যবস্থাপনাগুলো আছে, সেগুলোকে যেন সুষ্ঠুভাবে পরিচালনা করার। এদিকে বন্দর শ্রমিক নেতারা বলছেন যেন কোনো অপারেটরের ব্যর্থতার দায় বন্দরের ওপর না পড়ে, এজন্য প্রশিক্ষিত নিজস্ব জনবল দিয়ে পরিচালনার পরামর্শ তাদের। যে কোনো প্রতিষ্ঠানের সুপার এক্সপেরিয়েন্স হয় সেক্ষেত্রে তাদেরকে ডেলিগেটেড পদ্ধতিতে কাজ দেওয়া যায়, অন্যথায় এই কাজ দেওয়াটা সেক্ষেত্রে আমাদের জন্য বুমেরাং হবে। সুতরাং আমরা চাই আমাদের বন্দর আমাদের পরিচালনা করবে এবং আমাদের নিজস্ব লোকবল দিয়ে আমরা পরিচালনা। এনসিটির নিযুক্ত কর্মীরা দায়িত্বে বহাল থাকবেন বলেও জানানো হয়েছে বন্দরের পক্ষ থেকে। পরিচালনার দায়িত্ব বদল হলেও চট্টগ্রাম বন্দরের প্রাণ এনসিটি যেন আগের মতো কার্যকর থাকে, সেটি এখন সব পক্ষের প্রত্যাশা। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। সৌদি আরবে নির্যাতনে নিহত প্রবাসী ছোট ভাইয়ের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও 2 ভাই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রামের বাতিশা এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে লরির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চট্টগ্রামের ফটিকছড়ির বাবুল মিয়া ও তার মামাতো ভাই ওসমান গনি। এর আগে গত জুলাই সৌদি আরবের মদিনায় ফাস্টফুড দোকানে কাজ করার সময় মালিকের নির্যাতনে প্রাণ হারান ফটিকছড়ির রুবেল। তার লাশ শনিবার ঢাকায় পৌঁছায়। লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে বাড়ি ফেরার পথে বাতিশায় দুর্ঘটনায় বড় ভাই ও মামাতো ভাইও মারা যান। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে নিহতের পরিবার ও এলাকায়। ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে আধিপত্য বিস্তার নিয়ে 2 গোষ্ঠীর সংঘর্ষে সোহরাব মিয়া নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় অর্ধ শতাধিক। উপজেলার চাতলপাড় ইউনিয়নের বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সোহরাব কাঁঠালকান্দি গ্রামের মৃত চান মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল। তারই জেরে এই উত্তেজনা। নোয়াখালীর কবিরহাটে ঘরে ঢুকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত 70 বছর বয়সী হোসনে আরা বেগম মারা গেছেন। তিনি সাবেক ইউপি চেয়ারম্যান কামাল কোম্পানির মা। ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তিনি। গত 1 জুলাই সন্ধ্যায় বসত ঘরে একা থাকা অবস্থায় তার মাথায় ধারালো অস্ত্রে আঘাত করে দুর্বৃত্তরা লুটে নেয় প্রায় 4 ভরি স্বর্ণালংকার এবং 3.5 লাখ টাকা। পুলিশ বলছে হত্যাকাণ্ডের পেছনে ডাকাতি নাকি পরিকল্পিত কিছু আছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় মামলা হয়েছে, তদন্তও চলছে।
উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের মনখালীতে মাদকাসক্ত পিতার হাতেই খুন হলেন নিজের ৩ বছরের কন্যা সন্তান। শনিবার রাতে পাশের বাড়িতে থাকা অবস্থায় মেয়ের মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন মা। অভিযোগ, মাদকাসক্ত আমান উল্লাহ নিজের মেয়েকে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করে এবং মরদেহ খালে ফেলে দেন। পরে স্থানীয়দের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার এবং অভিযুক্ত পিতাকে আটক করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে। পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডের তদন্ত চলছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় লক্ষ্মীপুর পৌর বাস টার্মিনালের অবস্থা এখন বেহাল। যানবাহন চালানো থেকে যাত্রী ওঠানামা সব জায়গাতেই নানানমুখী ভোগান্তি। পৌর কর্তৃপক্ষ সংস্কারের আশ্বাস দিলেও দৃশ্যমান উদ্যোগ নেই। লক্ষ্মীপুর থেকে মোহাম্মদ সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। লক্ষ্মীপুর টার্মিনালের মাঠ জুড়ে বড় বড় গর্ত, বৃষ্টিতে ভরে যায় কাদা পানিতে, আর শুকনো দিনে উঠছে ধুলোর ঝড়। হাঁটা চলা তো দূরের কথা, যাত্রী ওঠানামাই যেন দুর্ভোগের এক চরম রূপ। মূল চত্বর ব্যবহারের অনুপযোগী হওয়ায় বাধ্য হয়েই রাস্তায় যাত্রী তুলছে বাস। এতে যেমন বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে গাড়িও। বিভিন্ন বড় বড় থানার মধ্যে পরে গাড়ি আটকে যায়, অনেক সময় গাড়ির পার্টস ভাঙি যায়। একটা টার্মিনালে যাত্রী ঢুকবো, হে ঢুকার কোনো স্কোপ নাই। গর্ত, বড় বড় গর্ত হয়, যার কারণে আমরা গাড়িতে অনেক সমস্যা হয়। টার্মিনাল ভবনের ঝুঁকিপূর্ণ কারণে যে কোনো মুহূর্তে বিপদ হইতে পারে। ভবনটি নির্মাণ হয় 1996 সালে, আর 2008 সালে প্রায় একটি বহুতল ভবনও তৈরি হয়, কিন্তু সেটিরও নেই কোনো কার্যকর ব্যবহার। এখন সেটি পরিত্যক্ত ভবনেই পরিণত হয়েছে। পুরো যাত্রী টার্মিনালে ঢুকতে পারতেছে না, গাড়ি গর্ততে পড়ে অনেক সময় বিকল হয়ে যায়। বাস টার্মিনাল যখনই আমরা আসি, এই অবস্থা বর্ষাকালে আসি আমরা গেট পর্যন্ত এসে আর ঢুকতে পারি না। কি জন্য ঢুকতে পারি না? কারণ পানি কাদা অবস্থা পুরোটাই খারাপ হয়ে থাকে। পৌর কর্তৃপক্ষ বলছে তারা টার্মিনালের সমস্যা চিহ্নিত করেছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। একটু নাজুক অবস্থা রয়েছে, সেটি আমরা কাটিয়ে উঠতে আমরা মধ্যবর্তী সময়ে কিছু রিপেয়ারিংয়ের কাজ করব। ইনশাল্লাহ সেটির মাধ্যমে কিছুটা উন্নতি হবে। তাছাড়া খুশির বিষয় হচ্ছে এই বাস টার্মিনাল কেন্দ্রিক আমরা একটি মেগা প্রজেক্ট নিয়েছি। শুধু প্রতিশ্রুতি নয়, যাত্রী ও পৌরবাসীর চাওয়া যেন দ্রুতই ঘুঁচে যায় লক্ষ্মীপুর বাস টার্মিনালের নোংরামি আর দুর্ভোগের ইতিহাস। সিরাজুমনি শুভ, নাগরিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 11 মাস পর কুমিল্লার দাউদকান্দিতে আরেকটি হত্যা মামলা হয়েছে। মামলায় সাবেক সংসদ সদস্য সহ 38 জনকে আসামি করা হয়েছে। গত বছরের 5 অগাস্ট দাউদকান্দির গৌরীপুর বাজারে গুলিতে নিহত হন সিএনজি অটোরিকশা চালক সুলতান মিয়া। এই ঘটনায় নিহতের স্ত্রী রেহানা বেগম বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় হত্যা মামলা করেছেন। মামলায় কুমিল্লা 1 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সবুর, দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলী, দাউদকান্দি পৌরসভার সাবেক মেয়র নাইম ইউসুফ সহ 38 জনকে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে প্রায় 150 জনকে। চট্টগ্রামের শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন চট্টগ্রাম জেলার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগরীর পুরাতন রেল স্টেশন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম ইমানি শোক ও ইমানি শপথের মাস আনন্দ উদযাপনের মাস নয়। বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তারা রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা ইমদাদুল হক সাইফ, আল্লামা ইলিয়াস শাহ সহ অন্যান্যরা। চট্টগ্রাম নগরীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর বাড়িতে চিহ্নিত চাঁদাবাজ ও দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শিলা হিজরা ও তার পরিবার। অভিযোগ করেন, গত 1 জুলাই সকালে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজরা সংঘবদ্ধভাবে হামলা করে নগদ টাকা ও স্বর্ণ লুট করে। সেদিন পরিবারের সদস্যদের আহত করে তারা। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চান ভুক্তভোগী হিলা হিজরা। এখন এই পর্যন্ত চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকাল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে থাকছে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ। সবাইকে ধন্যবাদ।